দিলেন। এবার দেব তিনি বলেছেন যে তাকেও নাকি কাজ করতে দেওয়া হতো না, টলিউডে বিশ্বাস ব্রাদার্সরা তাকেও নাকি কাজ করতে দিতেন না। তিনি রূপা গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, মিঠুন চক্রবর্তীর সঙ্গেও তিনি সিনেমা চালিয়ে গিয়েছেন, সেটা আমরা প্রকাশ্যেই দেখেছি। তিনি বলেছেন যে আমি সিনেমা তৈরি করি, এটা আমার কাজ। এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে তার এই যে সম্পর্ক, কোথাও গিয়ে কি পুরো বিষয়টাই সেই একই দিকে যাচ্ছে? মানে কি দেবও কি তাহলে এবার বৈঠকে না থাকলেও তিনিও কি তাহলে এবার তৃণমূল ছাড়া? প্রথম কথাটি হলো, দেব তো ফিল্ম করছিলেন, ভালো ভালো ফিল্মও দিচ্ছিলেন, মানে হিটও করিয়েছেন, প্রজাপতি বা অন্যান্য যে ফিল্ম। এবার দেবকে কাজ করতে দেওয়া হচ্ছিল না এটা তো আমাদের মনে হয়নি, কারণ দেব অনেক হিট ফিল্ম দিয়েছে। প্রধান বলে একটা ফিল্ম এসে যাতে অনেককেই নেওয়া হয়েছে, সেটাও হিট ফিল্ম। তো কাজেই দেবকে কাজ করতে দেওয়া হচ্ছিল না এটা মনে হয় না সত্যি কথা। এখন বর্তমান এটা দেব আশঙ্কা করতে পারেন যে বর্তমান বিজেপি হয়তো ওর গায়ে তৃণমূলী গন্ধ বলে কাজ করতে দেবে না, তার ফলে উনিও বিজেপির দিকে যাচ্ছেন, এটা হতে পারে। কিন্তু সেটা আসল বক্তব্য না। আসল বক্তব্যটা হলো এদেরকে ভাঙানোর হঠাৎ কেন দরকার পড়ে যাচ্ছে বিজেপির। এটার কারণটা হলো সংসদে একটা ডিলিমিটেশন বিল ওদেরকে পাস করাতে হবে, এবং সেই সঙ্গে আরেকটা যেটা আছে, যেটা বলা হচ্ছে না কিন্তু কিছুটা ক্ষেত্রে রাহুল গান্ধী বলছেন বা অন্য লোকে বলছেন যে নরেন্দ্র মোদী আর কতদিন প্রধানমন্ত্রী থাকবেন, তারপরে প্রধানমন্ত্রীটা কে হবে। আর 2027 সালে উত্তরপ্রদেশ ইলেকশন জেতার পরে আরএসএস যোগী আদিত্যনাথকে পুশ করবে না তো প্রধানমন্ত্রীর জন্য, তাতে কি অমিত শাহের বাজবে? কারণ এই যে পুরো জিনিসটা ঘটছে এটার পেছনে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী একটা বড় ভূমিকা আছে, এবং অমিত শাহ এদেরকে এই কাজগুলো করতে বলছেন। আজকে তো যে যা খুঁজে দেবে বলতে পারেন, রাজীব কুমার যদি মমতা ব্যানার্জি থেকে ওরকম প্রোটেকশন পেয়ে আজকে বিজেপির দিকে চলে যেতে পারে। তারপর সায়নী ঘোষ যখন যাচ্ছেন তখন নিশ্চয়ই কোনো মানে মামলা থেকে বাঁচতে যাচ্ছেন। কাজেই যে যা বলছে, রাজনীতিকদের কোনোদিন কথায় কি বলে তাতে বিশ্বাস করবেন না, সবসময় তারা কি করছেন তাতে বিশ্বাস করবেন। কাজে দেব আজকে বলতে পারেন যে মমতা ব্যানার্জি এই করেছে, মমতা ব্যানার্জি ওকে ওই করেছেন। আমরা তো দেখেছি মমতা ব্যানার্জি ওকে বিবেকানন্দ বানিয়ে ওর টিআরপি বিরাট বাড়িয়ে দিয়েছিলেন, মানে দেবের কোনো ফান্ডিংয়ের কোনো অভাব হতো না, ইত্যাদি সব কিছু হতো। হ্যাঁ, কিছু ক্ষেত্রে দেবকেও প্রশংসা করতে হয় যে দেব কিন্তু তুলনামূলকভাবে ভদ্র ভালো লোক ছিল, এবং অনির্বাণ ভট্টাচার্যের মতো টলিউডের যাদেরকে সৌরভ বিশ্বাস এবং অন্যরা সাইডলাইন করার চেষ্টা করেছে, দেব তাদের পাশে দাঁড়িয়েছিলেন, এটা সত্যি কথা। কিন্তু তার মানে কি বলে, আমাকে কাজ করতে দেওয়া হতো না, তৃণমূলের সময় আমাকে কাজ করতে দেওয়া হতো না, এখন আমাকে তাহলে কাজ করতে দেওয়া হবে বিজেপির সময়, তাহলে দেবের এখন আর চিন্তা করার কি আছে? তখন তো আপনি ছিলেন, এখনও তো আপনি থাকবেন, তাহলে এখন আপনি কি অজুহাত দিচ্ছেন? কিন্তু এটাও তো ঠিক যে 2024 লোকসভার আগে দেব দাঁড়াতে চাননি ঘাটাল ইস্যুকে নিয়ে, তাকে তো শেষ পর্যন্ত রাজি করানো হয়েছিল, দেব তো তখনই সরে দাঁড়াতে চেয়েছিলেন। দেব যখন 2014 সালে দেবকে দাঁড় করানোর কথা হয়েছে, তখন দেব কি বলেছেন সেই ক্লিপিংটা একটু আপনি যদি আসেন। দেব একটা অত্যন্ত বাজে কথা ব্যবহার করেছিলেন, বলেছিলেন মনে হচ্ছে আমাকে ধর্ষণ করা হচ্ছে, তাই তো? দেব তো প্রতিবারই দাঁড়াতে চান না, তারপর উনি প্রতিবারই দাঁড়ান, তো ঠিক আছে। কাজে দেবের দাঁড়ানো চাওয়া না চাওয়ার মধ্যে এই নয়, আসলে এদেরকে ওই উপরেতে ঢেপকি গেলার মতোই অবস্থা। মমতা ব্যানার্জি এদেরকে নিয়ে দাঁড় করিয়েছেন, এবং তার ফলে আজকে দলটা ভাঙনটা হচ্ছে। এই যদি পলিটিক্যাল লোক হতো এইভাবে জমি ছেড়ে যেত না। কিন্তু আপনি যদি এই পলিটিক্যাল লোকের, তাহলে কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দু শেখর রায়, এটা তো পলিটিক্যাল, আদ্যপ্রান্ত পলিটিক্যাল লোক, এবং কাকলি ঘোষ দস্তিদার তো অনেকদিন সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সঙ্গী, ওই মমতা ব্যানার্জির সঙ্গী হয়েছে। কীরকম হয়েছে? মমতা ব্যানার্জি যখন অসুস্থ হতেন তখন ওর হাসপাতালে ভর্তি হতেন, আর উনি তখন আজে বাজে প্রেসক্রিপশন করে দিতেন। কিন্তু রাস্তায় নেমে এনারা কবে কবে পার্টি করেছেন, কোন পুলিশের ডান্ডাটা খেয়েছেন? শুভেন্দু শেখর, উনি তো ছিলেন কংগ্রেসে। তো কাজেই একেবারে মমতার সঙ্গে হার্ড কোর, যদি মদন মিত্র যেতেন বলা যেত যে ওই যেমন পুলিশের সেল খাচ্ছেন, মার খাচ্ছেন। আপনি ওই 21শে জুলাই কাকলিকে দেখেছেন? 21শে জুলাই যে ওই পুলিশের গুলি চলছে, মদন মিত্রের কথা বললেন, এই যে শিউলি সাহা, এ তো মুকুল রায়ের সঙ্গে এসেছিলেন। এবার এদের নিশ্চয়ই এদের অনেক কিছু মানে ইন্টারেস্ট আছে, সেলফ ইন্টারেস্ট। একটা কথা বলুন সোহাগবাবু, সেটা হচ্ছে রাগটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনের সারিতে এনে প্রজেক্ট করাটাই আসল রাগ? রাগটা হলো, রাগ বলে কিছু নেই, ক্ষমতা হারিয়ে ফেলেছে, তার ফলে এখন ক্ষমতার সঙ্গে থাকতে চাইছে। কারণ এরা হলো সুখের দিনের পায়রা। আর যখন এরাই তো দুদিন আগে তো কাকলি বলেইছে যদি মমতা ব্যানার্জি জিতে যেতেন তাহলে আমরা কি করতাম আমরা জানি না। কাজে এখন বিজেপি ক্ষমতা এসেছে, তার ফলে এখন আমরা রাগ দেখাচ্ছি। আর যদি বিজেপি ক্ষমতা না আসতো তখন আমরা বিজেপির উপর রাগ দেখাতাম। তো রাগের তো একটা, রাগ কখনো ওদের অনুরাগ হয়ে যায়, আর নেতা কখনো অভিনেতা হয়ে যায়। ঋতব্রত ব্যানার্জি খুব স্পষ্ট করে বলেছেন যে অভিষেক ব্যানার্জিকে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভিয়েশন দিতে পারবো না, এবং তাকে লাস্ট বেঞ্চে বসিয়ে রাখা হতো। সুখেন্দু শেখর রায়ের মতো মানুষকে সংসদে লাস্ট বেঞ্চে বসিয়ে রাখা হতো।
যেটা তারা মেনে নিতে পারছে না। প্রথম কথাটা হলো তৃণমূলের কোথায় বেঞ্চ অ্যালোকেশন করা হতো আমি জানি না, কিন্তু আমার সেই মনে আছে সেই অন্ধ্রপ্রদেশের ডিলিমিটে অন্ধ্রপ্রদেশের বিলটি ইত্যাদিতে শুভেন্দু শেখররা ডেরিকে একমাত্র বলার অধিকার পেতেন রাজ্যসভায়। এখন যদি বলে তাকে লাস্ট বেঞ্চে বসিয়ে রাখা হতো, তাহলে 15 বছর উনি তো সাংসদ ছিলেন। কতজন 15 বছর রাজ্যসভা সাংসদ থাকেন বলুন তো, কোনোদিন কোনো নিজের কি বলে কোনো একটা পুরসভা ইলেকশনও না জিতে? কাজে ওকে মমতা ব্যানার্জি দেয়নি এটা বাজে কথা, ওকে দিয়েছে অনেক কিছু। উনি নিজেই তো বলেছিলেন যে ওনাকে কংগ্রেস যা দেয়নি মমতা ব্যানার্জি তাই দিয়ে দিয়েছেন। এখন করে হঠাৎ উল্টো কথা বলছেন কেন? এই কাজে এরা কি বলছেন সেটার মধ্যে কোনো মানে সারবত্তা কিছু নেই। এখন ক্ষমতার নতুন ইকুয়েশনে বিজেপি বোধহয় এদের পাওয়া সম্পত্তি, অনেকে নিজেদের সম্পত্তি আঁকড়ে রাখবার চেষ্টা করছেন। যা যা তৃণমূল আমলে যা যা সম্পত্তি তারা করেছিলেন সেই সম্পত্তি বিজেপির সঙ্গে গেলে আঁকড়ে রাখাতে কি 3টে শর্ত দিয়েছে বিজেপিকে এরা এই যে কি বলে বিরোধিতা করার জন্য, এটা একটু খুঁজে দেখা হোক। আমাদের কাছে যেটা আছে সেটা হলো প্রত্যেকেই চেয়েছে তাদের আসনগুলো আবার যেন বিজেপি দেয়, অনেকে চেয়েছে পুলিশ প্রোটেকশন, অনেকে চেয়েছে অন্য কিছু। কি কি শর্তে এরা রাজি হলো যে বিজেপির সঙ্গে যাওয়ার? এমনি তো সাধারণত হঠাৎ করে তাদের জ্ঞান চক্ষুর এরকমটা হবে না তো যে তৃণমূল কংগ্রেসটা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই? সেটা হতে পারে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে জয়েন করতে দেরি করেন। ওর কাছে ওটাই হলো, এই যে সাদা গুটির চাল যদি অমিত শাহ দেয়, ওনার কাছে একটাই কালো গুটির চাল আছে, ওটা হলো কংগ্রেসে যোগদান করা। কারণ তাহলে ওর কংগ্রেসের বৃহৎ একটা লিগাল সাপোর্ট পাবে, তখন একটা মানে বৃহৎ মঞ্চ উনি পাবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে চলে যাবেন, মানে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির বার্গেন করার টুল। ওকে জেলে পাঠাবে আর তারপরে মমতা ব্যানার্জির ওপর চাপ তৈরি করবে। এটাই হলো বিজেপি স্ট্র্যাটেজি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি? রাজনীতিক আর কি ভবিষ্যৎ সেটা বলা যায় না। জেল থেকে উনি হঠাৎ করে আবার মানে ফিরে আসতে পারেন কিনা আমি জানি না, কিন্তু যেহেতু উনি কোনোদিন হার্ডশিপ করেননি, আগেও আমি আপনাকে বলেছি, হার্ডশিপ না করলে এই হার্ড টাইমে উনি রাজনীতিটা করবেন কি করে? ওনার একটাই বড় রাজনৈতিক ভবিষ্যৎ আছে, পরবর্তীকালে কংগ্রেসের একজন সাধারণ হয়ে নেতা হয়ে তখন বিভিন্ন জায়গায় লোকসভা, ওই উত্তর দক্ষিণ কলকাতা বলুন বা ডায়মন্ড হারবারে কংগ্রেসের ক্যান্ডিডেট হিসেবে দাঁড়ানো, এইসব হতে পারে। ওটা পরবর্তীকালে আমরা দেখবো কি পরিস্থিতি। তার মানে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব আস্তে আস্তে লোপ পাবে? তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব অলরেডি লোপ পেয়ে গেছে। একমাত্র যেটা এক্সিস্ট করতে পারে সেটা হলো বিরোধী তৃণমূলটা। ওটা এক্সিস্ট করতে পারে তখনই যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কংগ্রেসের সঙ্গে বিলীন না করেন, তাহলেই তারা এক্সিস্ট করতে পারে। তারা সিম্বলটা নেবে, তখন বলবে যে আমরা, কিন্তু ওই যে ডিকোটমিটা আছে না, যে তারা ইন্ডিয়ার সঙ্গে নাকি বিরোধী, ঋতব্রতর আসল তৃণমূল নাকি আমাদের কাকলি ঘোষ দস্তিদার যিনি এনডিএর সঙ্গে যেতে চাইছেন, এনডিএ সরকারে সামিল হতে চাইছেন, সেটা আসল তৃণমূল। কাজে এই প্রশ্নগুলো অনেক আছে। এখন তো জনগণকে ফেসই করেননি, জনগণ তো রেগে রয়েছে, কারণ এগুলো সব বিজেপি বিরোধী ভোটার। এই যারা সংখ্যালঘু যাদের আমরা একটা ছবি দেখাই যে দেব, তিনি আজকে মিটিংয়ে তাকে দেখা যাচ্ছিল, আমরা একটু ছবিটা দেখাই। এই ছবিটা, দেব ঢুকছেন ভেতরে, আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই যে, যদিও ছবিটা দূর থেকে নেওয়া, তবে এটা যে দেব এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে।